সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনার বিষয়বস্তু হৃদরোগ এবং এর প্রতিকার। গত 29শে সেপ্টেম্বর ছিল ওয়ার্ল্ড হার্ট ডে। বলা হচ্ছে যে 80% প্রিম্যাচিওর ডেথ যেগুলো হয়ে থাকে হৃদরোগের কারণে, সেগুলোকে প্রিভেন্ট করা সম্ভব। শুধুমাত্র প্রয়োজন যে অ্যাফোর্ডেবল যেই চিকিৎসা পদ্ধতি আছে সেটাতে পেশেন্টের অ্যাক্সেস এবং আর্লি ডিটেকশন, অর্থাৎ আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে যে ডিটেকশন করে থাকি বা শনাক্ত করে থাকি সেটি করা এবং যথাসময়ে চিকিৎসাটা গ্রহণ করা। শুধুমাত্র এই সহজ কয়েকটা স্টেপের মাধ্যমেই কিন্তু আমরা হৃদরোগকে আসলে প্রতিরোধ করতে পারছি এবং অকাল যে মৃত্যু হচ্ছে, অনেক ইয়াং অ্যাডাল্টসও এখন আমরা দেখতে পাই যে যারা হৃদরোগের কারণে মৃত্যুবরণ করেন, সেটিকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। চিকিৎসকরা বা আমাদের বিশেষজ্ঞরা তেমনটাই বলে মনে করছেন। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সার্বিকভাবে হৃদরোগের কারণ এবং কি কি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস এবং রিমেটিক ফিভার। সেই বিষয়গুলো নিয়ে আমরা সার্বিকভাবে আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার আমিরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, এবং স্যার বর্তমানে কর্মরত আছেন চিফ কনসালটেন্ট হিসেবে কার্ডিওলজি বিভাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার ফাতেমা তুজ জোহরা সোনিয়া, মেডিসিন বিশেষজ্ঞ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারছেন এবং আমাদের আজকের যে বিশেষজ্ঞ চিকিৎসক দুজন উপস্থিত আছেন তাদের সাথে সরাসরি কথা বলতে পারছেন। যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমি আজকে শুরু করেছি ওয়ার্ল্ড হার্ট ডে 29শে সেপ্টেম্বর ছিল এবং বিশ্বব্যাপী এই দিনটাকে উদযাপন করা হয় এবং আমরা বলি যে একটা গ্লোবাল অ্যাকশন। তারা বলে যে গ্লোবাল অ্যাকশন, অর্থাৎ গ্লোবালি তারা চায় যে হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে, মূলত অ্যাওয়ারনেস বিল্ডিংটাকেই আসলে প্রায়োরিটি দেওয়া হয়। সেই বিষয়টি নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। এই ওয়ার্ল্ড হার্ট ডে এটা পালিত হয় ওয়ার্ল্ডে, প্রথম পালিত হয় ইন দ্য ইয়ার 1997, আর আমাদের দেশে এই ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয় 2011 সালে। তো এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করার মূল উদ্দেশ্যটাই হলো জনগণের মনে সচেতনতা বৃদ্ধি করা। কি কি কারণে হৃদরোগ হয় সেই কারণগুলা জনগণের কাছে উপস্থাপন করা এবং সেই কারণগুলা থেকে জনগণকে বিরত রাখা এবং জনগণের হৃদরোগ যেন না হয় সেই ব্যাপারে জনগণকে অবহিত করা। এই কারণেই ওয়ার্ল্ড হার্ট ডে প্রতি বছর 29শে সেপ্টেম্বর এই দিনটি পালন করে থাকে। ইতিপূর্বে 2011 সালের পূর্বে প্রত্যেক সেপ্টেম্বর মাসের শেষ রবিবার ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হতো, কিন্তু বিভিন্ন কারণে এই রবিবার মেলানো কষ্টকর হয়ে যায় বিধায় এইটা আর এই রবিবার করা হয়নি। এটাকে পরবর্তী সময় 29শে সেপ্টেম্বর ফিক্স করা হয়েছে এবং এই ওয়ার্ল্ড হার্ট ডে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ঘটা করে এই জিনিসটা পালন করেছে এবং জনগণের মধ্যে সেমিনার সিম্পোজিয়াম করেছে এবং জনগণকে অবহিত করেছে। গত 29শে সেপ্টেম্বর এই ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আমাদের একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে চিফ কিনোট স্পিকার হিসাবে ছিলেন ডাক্তার AK মনিরুল ইসলাম। আমি নিজেই অনেক কিছু ওখান থেকে শিখেছি এবং সেখানে এই যে শব্দ দূষণ, এয়ার পলিউশন, এটাও যে হৃদরোগে যথেষ্ট ক্ষতিকর ভূমিকা পালন করে সে ব্যাপারে ডাক্তার সানিয়া খুব ভালো বলবে এবং আমাদের এটা জানা রাখা উচিত। হৃদরোগের সম্পর্কে আরও কিছু বলতে গেলে যে আমাদের যে সিগারেট আমরা স্মোকিং করি, ডায়াবেটিস,
হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম, সিডেন্টারি লাইফ, অলস লাইফ, এই সমস্ত কারণে এই হৃদরোগ হয়ে থাকে। এবং সিগারেট স্মোকিং কিন্তু সরাসরি কিন্তু হার্টকে এফেক্ট করে না। সিগারেট স্মোকিং রক্তের ভিতরে একটা এইচডিএল কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলটাকে কমায় দেয়। এইচডিএল কোলেস্টেরলের কাজ কি? হার্টকে রক্ষা করা। যখনই আপনার এইচডিএল কোলেস্টেরল কমে যায় তখনই হার্ট অ্যাটাকে ঝুঁকিটা বেড়ে যায়। আমাদের প্রতিদিন যে সিডেন্টারি লাইফ লিড করি, সিডেন্টারি লাইফ লিড করলে কি ক্ষতি হয়? সিডেন্টারি লাইফ লিড করলে যে জিনিসটা ক্ষতি হয় সেটা হলো হার্টের এইচডিএল কোলেস্টেরল কমে যায়। হার্টের এইচডিএল কোলেস্টেরল কমে গেলে হার্টের প্রোটেক্টিভ ক্ষমতা কমে যায় এবং একই সাথে এলডিএল বেড়ে যায়, এলডিএল যেটা আমাদের জন্য ক্ষতিকর এবং খুবই ক্ষতিকর। তবে এখন বলা হয় যে এইচডিএল এর ভূমিকা এই এলডিএল এর ভূমিকার চাইতেও বেশি। এইচডিএল যদি তার কোনো রোগীর যদি সঠিক পরিমাণে থাকে তাহলে পরে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কমে যায়। এবং আমাদেরকে যে সিডেন্টারি লাইফ, অলস জীবনযাপন, আমাদেরকে হাঁটতে বলা হয় কেন? আমরা হাঁটি এই জন্যই আমাদের এইচডিএল কোলেস্টেরলটাকে বাড়ানোর জন্য। এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন খাইলে এইচডিএল কোলেস্টেরল বাড়বে। এই যে আমাদের কড লিভার ওয়েল, এই সমস্ত সামুদ্রিক মাছ এগুলো খাইলে বাড়ে, কিন্তু আপনি যদি নিয়মিত হাঁটেন এবং এই নিয়মিত হাঁটলে আপনার এইচডিএল কোলেস্টেরল বাড়বে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলছেন। এবং এই সমস্ত যেমন হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এইটা যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাইলে পারে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। আপনার এলভিএফ বা হার্ট ফেইলরে যে এটাও কমে যায় এবং আপনার কিডনি রক্ষা পায়, চোখ রক্ষা পায়, ব্রেন রক্ষা পায়। আমরা জানি যে কিছু টার্গেট অর্গান আছে, এই অর্গানগুলো অ্যাফেক্টেড হয়। আচ্ছা স্যার, আমি আপনার কাছে আসি, আমি একটু ডক্টর সোনিয়া আপনার কাছে আসি যে আমরা জানি যে ডায়াবেটিস এখন একটা মহামারীর নাম। বাংলাদেশে ডায়াবেটিসের প্রিভ্যালেন্স যথেষ্ট হাই এবং গ্লোবালি ডায়াবেটিস রোগের বার্ডেন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ডায়াবেটিসের সাথে হার্টের রোগের একটা সরাসরি যোগসূত্র আছে বলেই আপনারা মনে করেন। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ ডক্টর সিফাতকে। শুভ সকাল সবাইকে। তো আপনার কথার সূত্র ধরেই আমি বলতে চাই যে ডায়াবেটিস রোগীদের মধ্যে হৃদরোগের প্রবণতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে এই আক্রান্তের হার শতকরা 30% ছাড়িয়ে যেতে পারে। তাহলে ডায়াবেটিস কিভাবে আমাদের এই হৃদরোগটা তৈরি করছে? হৃদরোগের বেশ কিছু ধরন আছে, যার মধ্যে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ধমনির মধ্যে সমস্যা, ডায়াবেটিসের কারণে হার্ট ফেইলিয়ার, ডায়াবেটিসের কারণে কার্ডিওমায়োপ্যাথি, মানে আমাদের হৃদযন্ত্রের যে মাংসপেশি এগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং অনিয়মিত হৃদস্পন্দন, যাকে আমরা মেডিকেল ভাষায় বলছি অ্যারিদমিয়া। এই ধরনের হৃদযন্ত্রের সমস্যাগুলো ডায়াবেটিস রোগীদের মধ্যে খুবই কমন। এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, স্যার যেটা বললেন যে এই দুয়ের মধ্যে বেশ কিছু কমন রিস্ক ফ্যাক্টর আছে। প্রথমে বলতে চাই যে আমরা জিনগতভাবে আমাদের যে সাউথ এশিয়ান পপুলেশন, এদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা এবং খারাপ ধরনের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকাংশে বেশি। এথনিসিটি একটা ফ্যাক্টর এখানে। তো এই যে বললেন যে খুব অল্প বয়সে এখন আমরা হৃদরোগে আক্রান্ত রোগী পাচ্ছি, তার মধ্যে অন্যতম কারণ কিন্তু এই জিনগত পরিবর্তন। এছাড়া আমাদের চারপাশে যে বায়ু দূষণ, বাংলাদেশের ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে একটি, শব্দ দূষণ, গ্রহণযোগ্য শব্দের মাত্রার তুলনায় আমরা যে চারিপাশে প্রতিনিয়ত যে শব্দের দ্বারা এক্সপোজড হচ্ছি, এই শব্দের মাত্রাটা অনেক বেশি, এবং আমাদের শ্রমবিমুখতা। যারা আমাদের ছোট ছোট বাচ্চারা আজকাল দেখবেন যে স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা এতটাই ব্যস্ত যে এর ফাঁকে তাদের যে খেলাধুলা করার সময়টা সাধারণত হয়ে ওঠে না, এবং গ্যাজেট নির্ভরতা, শারীরিক পরিশ্রম কমে যাওয়ার ফলে খুব অল্প বয়সের মধ্যেই আমরা এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও কিন্তু আমরা পাচ্ছি, স্থূলতা, এবং খুব অল্প বয়সে ডায়াবেটিস এবং অন্যান্য রক্তে চর্বির মাত্রা বেশি, মেয়েদের মধ্যে পলিসিস্টিক ওভারি, এই জাতীয় সমস্যাগুলো এখন আমরা অনেক বেশি পাচ্ছি। পাশাপাশি ফ্যাটি লিভার, তার মানে লিভারে চর্বি জমে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো অনেক বেশি। তো এখন আমি একটু সংক্ষেপে বলতে চাই যে ডায়াবেটিস কিভাবে হৃদরোগটা তৈরি করে।
তো প্রথমেই যেটা বললাম যে করোনারি আর্টারি ডিজিজ, এটা ফরমেশনটা হচ্ছে মূলত ডায়াবেটিস মানে যখন একজন রোগীর রক্তে দীর্ঘমেয়াদের শর্করা গ্রহণযোগ্য মাত্রার তুলনায় অনেক বেশি থাকবে, তখন সেই ক্ষেত্রে যে রক্তনালীগুলো আছে এর ভেতরের যে দেয়াল বা এন্ডোথেলিয়াম সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে রক্তনালীর ভেতরের দেয়ালে শক্ত বা খসখসে একটা ভাব তৈরি হয়, যেটা স্বাভাবিকভাবে থাকার কথা নয়। এই কারণে সেখানে কোলেস্টেরল, বিভিন্ন খারাপ চর্বি, ক্যালসিয়াম এগুলোও সেই স্থানে জমা পড়বে এবং প্লাক তৈরি করবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি অ্যাথেরোস্ক্লেরোসিস। এই প্লাকটা যখন তৈরি হবে সেটা শরীরে বিভিন্ন রক্তনালীতে তৈরি হতে পারে। যদি সেটা হৃদযন্ত্রের রক্ত সরবরাহকারী ধমনীতে এই প্লাকটা তৈরি হয়, ফলশ্রুতিতে ধমনীর ডায়ামিটার সংকুচিত হয়ে যাবে। ধমনী যখন সংকুচিত হয়ে যাবে সেখানে রক্ত প্রবাহের পরিমাণটা কমে যাবে এবং বেশ কিছু লক্ষণ তৈরি হবে, যেমন পরিশ্রম করতে গেলে বুকে ব্যথা, সাধারণত এটা বুকের মাঝ বরাবর অনুভূত হয় এবং আমরা সেটাকে বলি যে ডিফিউজ চেস্ট পেইন, মানে রোগীরা এক আঙুল দিয়ে সাধারণত সেটাকে বলতে পারে না ঠিক কোন জায়গাটা তার ব্যথা হচ্ছে, মানে পিন পয়েন্ট কোনো কিছু দেখাতে পারে সেভাবে না। সাধারণত করা যায় না। হার্টের ব্যথার বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, তার সাথে ঘাম হওয়া, বুক ধড়ফড় করা, বমি ভাব আসতে পারে, এই জাতীয় লক্ষণগুলো থাকে। রক্তনালী যখন পুরোপুরিভাবে ব্লক হয়ে যায় হঠাৎ করে, এই অবস্থাটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক। এবং আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের অন্যতম জটিলতা হিসেবে যে আমাদের হৃদযন্ত্রের মধ্যে নার্ভাস সিস্টেম থাকে, অটোনমিক নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়। ব্যথাটা এই জন্য বুঝতে পারেন না। এই কারণে তাদের হয়ে যায় সাইলেন্ট এমআই, মানে তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কিন্তু তারা একেবারেই এই যে প্রাথমিক লক্ষণ থেকে সেই শুরু করে লক্ষণগুলো বুঝতে পারেন না, বুঝতে তারা ব্যর্থ হন। তো এই কারণে ডায়াবেটিসটা আরও বেশি ক্ষতিকর যে একজন রোগীর এত বড় একটা জটিলতা হয়ে যাচ্ছে কিন্তু তারা সেভাবে সেটি বুঝতেই পারছেন না। হার্ট অ্যাটাকে বাংলাদেশ সহ বিশ্বের উন্নত বিশ্বগুলোতে যদি খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভবপর না হয় সেক্ষেত্রে মৃত্যুর হার অনেক বেশি। এবং যারা বেঁচে থাকেন যদি প্রপার কোনো চিকিৎসার মধ্যে তারা না পড়েন সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের জটিলতা, যেমন অনিয়মিত হৃদস্পন্দন বা হার্ট ফেইলিয়ার, এই ধরনের জটিলতাগুলো অনেক বেশি দেখা দেয়। এবং এই যে আমি প্রক্রিয়াটির কথা বললাম এটি শুধুমাত্র হার্টে না, যদি মস্তিষ্কে এই প্রক্রিয়াটি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রোক হতে পারে। যদি কিডনির মধ্যে এই সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ, যদি পায়ে রক্ত সরবরাহকারী নালীগুলোতে এই সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, এই ধরনের নানা রকমের উপসর্গ দেখা যেতে পারে। আর আজকে আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে আমি একটু সচেতনতা বৃদ্ধির জন্য বলতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রেই এই যে হার্টের ব্যথাগুলো প্রাথমিকভাবে তৈরি হচ্ছে, গ্যাসের ব্যথা মনে করে রোগীরা নিজ দায়িত্বে অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকেন, কিন্তু মূলত এটি হার্টের ব্যথা। সুতরাং যদি আমরা এটাকে দ্রুত শনাক্ত করতে চাই অবশ্যই যারা ডায়াবেটিস রোগী এবং এই সমস্ত রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে আছে নিয়মিত বিরতিতে তাদের অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং যে কোনো যদি তাৎক্ষণিক বিপদ চিহ্ন দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, এই যে ডায়াবেটিস নিয়ে আপনারা চিন্তিত, কনসার্ন এবং বিশ্বব্যাপী আসলে এটা একটা কনসার্নের বিষয়, তো ডায়াবেটিস বলতে আপনারা কি এখানে আনকন্ট্রোলড ডায়াবেটিস বোঝাচ্ছেন বা যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আক্রান্ত কিন্তু কন্ট্রোলে রেখেছেন তার জন্য ঝুঁকি কতটুকু? আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার খুব সুন্দর একটি প্রশ্ন। ডায়াবেটিস জিনিসটাই হচ্ছে একটা কন্ট্রোলেবল ডিজিজ, মানে একে নিয়ন্ত্রণ করা যাবে, এটা কিন্তু কিউরেবল না, মানে এটাকে আমরা কখনোই পুরোপুরিভাবে এখন পর্যন্ত শরীর থেকে একেবারে নির্মূল করে দিতে পারি না। একজন রোগীর যখন ডায়াবেটিস শনাক্ত হয় ওই সময় তার শরীরে কিন্তু প্যানক্রিয়াসে বিটা সেলের সংখ্যা অনেক কম থাকে, সুতরাং এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী রোগ। বিটা সেল যেটা কমে গেছে সেটা কিন্তু পুনরুৎপাদন নিজের থেকে এখন পর্যন্ত সম্ভবপর হচ্ছে না। তো যে কারণে যার আনকন্ট্রোল মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে তো অবশ্যই ঝুঁকি বেশি এবং দীর্ঘমেয়াদে কন্ট্রোল ডায়াবেটিস যেহেতু একটি রোগ এবং চলমান একটি প্রক্রিয়া এবং ডায়াবেটিস শনাক্ত হতে হতে তার মধ্যে কিন্তু এই প্রক্রিয়াগুলো অলরেডি শুরু হয়ে গেছে, যে কারণে আমরা এখন প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস শনাক্তকরণে এত বেশি জোর দিচ্ছি, কারণ ডায়াবেটিস রোগ আকারে শুরু হওয়ার অনেক বছর আগে থেকে শরীরের মধ্যে এর ক্ষতিকর প্রভাবগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলমান থাকে।
সুতরাং যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তাদের থেকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা অবশ্যই বেশি। ঝুঁকিটা অবশ্যই তাদের মধ্যে বেশি, এবং আমরা কিন্তু কিছু প্রিভেন্টেবল কজ মানে কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর অলরেডি আপনাদের আলোচনায় উঠে এসেছে, যেটা আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়াবেটিস, স্যার বলছিলেন হাইপারটেনশন, এবং তার মধ্যে আরেকটা আছে রিউমেটিক ফিভার। সেটা নিয়ে আমি আপনার কাছে একটু পরে জানছি। স্যারের কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে হৃদরোগের চিকিৎসা সবসময় খুব টাইম সেন্সিটিভ, অর্থাৎ কেউ যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনারা যে ইন্টারভেনশন দিয়ে থাকেন সেটা তিনি পাবেন, তার সারভাইভ করা এবং তার পরবর্তী সুস্থ থাকাটা নির্ভর করছে। এই বিষয়টি নিয়ে স্যার কি বলবেন? আচ্ছা, আপনারা জানেন যে হৃদরোগের কারণে অর্থাৎ অ্যাকুট এমআই যদি নিয়ে কোনো রোগী আক্রান্ত হয়, সেই রোগীর এই রোগীগুলো 50% রোগী কিন্তু বাড়িতেই মারা যায়। 50% রোগী যে বাঁচলো সেই 50% অ্যাম্বুলেন্সের মধ্যে 25 পর্যন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে 25% অ্যাম্বুলেন্সে এক্সপায়ার করছেন। তারপরে 25% আপনি এমার্জেন্সিতে নিয়ে আসলেন। এমার্জেন্সিতে নিয়ে আসলে এমার্জেন্সিতে ডাক্তার সাহেব যে চিকিৎসা দিল, নাও এ ডেজ এখন খুব আধুনিক চিকিৎসা হয়েছে, হলো প্রাইমারি পিসিআই। ওটা গেলে ওইটা আসলে সাথে সাথে আমরা যে লোডিং ডোজ এবং লোডিং ডোজের সাথে সাথে আমরা ক্যাথ ল্যাব রেডি করতে বলি, ক্যাথ ল্যাবে রুগীকে পাঠাই দিই, এবং এটা 120 মিনিটসের মধ্যে যদি আমরা এই ক্যাথ ল্যাব প্রসিডিওর কমপ্লিট করতে পারি তাহলে এইটাকে আমরা প্রাইমারি পিসিআই বলে থাকি। এবং এই প্রাইমারি পিসিআই করার সুবাদে এখন আমাদের অনেক রুগী কিন্তু মৃত্যুর থেকে ফিরে আসছে, এবং আমাদের দেশে এখন বেশ প্রায় 70টা এই প্রাইমারি পিসিআই করার মতো ইনস্টিটিউশন আছে। বিশেষ করে আমাদের এখানে যে সমস্ত ইনস্টিটিউশনে প্রাইমারি পিসিআই করা হয় তাদের মধ্যে জাতীয় হৃদরোগ হসপিটাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মিটফোর্ড হসপিটাল, প্রত্যেকটা হসপিটালের নাও প্রাইমারি পিসিআই হচ্ছে। এবং আমাদের এই রুগীগুলা যে রুগীগুলা হয়তো প্রাইমারি পিসিআই না করলে মৃত্যুর দিকে ঝুলে যেত, সেই রুগীগুলা নাও এখন ভালো আছে, মানে তারা এখন সুস্থ জীবন। আপনারা যখন রোগীকে মনে করেন যে বাসায় পাঠালেন যে প্রাইমারি পিসিআই করে, পরবর্তীতে তার একটা ফলো আপ থাকে, তাকে কিছু ঔষধ সেবন করতে হয়, এবং তখন রোগীর লাইফস্টাইল মেনটেন করাটা আসলে কতটুকু জরুরি? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আচ্ছা, একটা রোগীর প্রাইমারি পিসিআই হলো অথবা ইলেকটিভ পিসিআই হলো, এই পিসিআই করার পরে আমরা সাধারণত 2 সপ্তাহ পরে একটা ফলো আপ করি। 2 সপ্তাহের ফলো আপ করার পরে প্রথমে কি করা হয়, এই রোগীদেরকে প্রথম 7 দিন রেস্টে রাখা হয়। পরের 7 দিন বলা হয় আপনি মসজিদে নামাজ পড়তে যাবে। পরের 7 দিন বাজারে বাজার করতে যাবে। পরের 7 দিন আপনি এই নর্মাল কাজে ফিরে যাবেন। এইটা হলো আমাদের ইয়ে। এবং সেই উপদেশ অনুযায়ী তাকে বলা হয় আপনি প্রতিদিনই 20 থেকে 40 মিনিট করে হাঁটার একটা চেষ্টা করবেন। এই হাঁটলে আপনার করোনারি সার্কুলেশন বাড়বে। করোনারি সার্কুলেশন মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ নিউট্রিশন পাবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিউট্রিশন পেলে সুস্থ থাকবে, আপনি সুস্থ জীবনযাপন করবেন। এই জিনিসগুলাই আমরা রুগীকে পিসিআই করার পরে এই উপদেশগুলো মানে কাউন্সেলিং করে থাকেন রুগীকে। অনেকের দেখা যায় যে স্মোকিং এর একটা হ্যাবিট থাকে, তিনি হয়তো তার সেই আবার সেই স্মোকিং এ ফেরত যাচ্ছে। এটাকে একদম স্ট্রিক্টলি আমরা বলে দেই এবং কাউন্সেলিং করে বলে দিই যে আপনি হয় জীবন নেবেন অথবা সিগারেট খাবেন, যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। ধূমপান করলে আপনার সরাসরি হার্টে ক্ষতি হবে না, কিন্তু ধূমপান করলে আপনার এইচডিএল কোলেস্টেরল কমে যায়, আপনাকে আর একটা হার্ট অ্যাটাক করাই দেবে।
তখন হয়তো আপনার না বাঁচতে পারে। সেকেন্ড টাইম পেশেন্টটা হয়তো বোঝা গেছে? এক্সপায়ার করতে এই পারে। জিনিসগুলা ডিসচার্জের সময় আমরা রুগীদেরকে প্রতিটা রুগীকে ডেকে নিয়ে এসে আমরা এই কথাটা আচ্ছা, ম্যাডামের কাছে বলছিলাম যে রিমেটিক ফিভার নিয়ে জানবো। আমরা জানি যে এটা অল্প বয়সীদের হয়ে থাকে, সাধারণত টিনেজ পেশেন্টদের হয়ে থাকে, এবং এটার সাথে হার্টের ডিজিজের একটা যোগসূত্র আছে। তো এই বিষয়টি একটু ম্যাডাম বলবেন। ধন্যবাদ। রিউম্যাটিক ফিভার সাধারণত লো সোশো ইকোনমিক স্টেটাস অর্থাৎ স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রিউম্যাটিক ফিভার কিন্তু হার্টের অসুখগুলোর মধ্যে বেশ বড় একটা স্থান এখন পর্যন্ত দখল করে আছে। রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর এটা কিভাবে তাহলে হৃদরোগটা তৈরি করে? তো সাধারণত দেখা যায়, যেটা বললেন যে অল্প বয়সীদের মধ্যে সাধারণ যেটা মানে রোগীরা বলে থাকেন যে টনসিলের ব্যথা বা গলায় প্রদাহ সংক্রমণ বা বারবার ঠান্ডা লাগার একটা ধাঁচ লাগা, থাকে। হালকা জ্বর, এই ধরনের উপসর্গগুলো দিয়ে কিন্তু তৈরি হয়। তো এই রিউম্যাটিক ফিভার তৈরিকারী যে জীবাণুটা গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই একে আমরা বলে থাকি, এই জীবাণুটা যখন শরীরে প্রবেশ করে তখন তার এগেইনস্টে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম এক ধরনের পদার্থ তৈরি করে, যাকে বলা হচ্ছে অ্যান্টিবডি, একে নিষ্ক্রিয় করার জন্য। তো এই অ্যান্টিবডিটা দেখা যাচ্ছে যে আমাদের শরীরের হার্টের যে বিভিন্ন উপাদানগুলোকে আছে, যে অংশগুলো আছে, এগুলোকে ফরেন বডি বা সমস্যা তৈরিকারী অংশ হিসেবে চিহ্নিত করছে। তো এটাকে আমরা বলি যে মিসডিরেক্টেড ইমিউন সিস্টেম, বা এটা একটা অটোইমিউন প্রবলেম। মানে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার এই হার্টের মাংসপেশি বা হার্টের যে ভাল্বগুলোকে আক্রান্ত করার কথা ছিল না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিছু উপাদানগত সাদৃশ্যের কারণে আমাদের হার্টের যে ভাল্ভ এবং এর বিভিন্ন অংশগুলো তখন আক্রান্ত হচ্ছে এই অ্যান্টিবডিগুলোর মাধ্যমে, এবং হার্টের ভালভের দীর্ঘমেয়াদে প্রদাহ হতে হতে এগুলোতে সরু হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, এখানে প্লাক জমা পড়ছে, এবং সরু হয়ে যাওয়াটাকে আমরা বলছি স্টেনোসিস। অনেক সময় দেখা যায় যে সরু না হয়ে গিয়ে বরঞ্চ এই হার্টের ভালভের যে বিভিন্ন অংশগুলো আছে একটা থেকে আরেকটা একটু লুজ বা ঢিলা হয়ে যাচ্ছে, এবং রক্তটা ব্যাকফ্লো হচ্ছে বা উল্টো দিকে ফেরত আসছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে রিগার্জিটেশন। তো রিউম্যাটিক ফিভার যে ভালভের সমস্যাটা তৈরি করছে, এটা কিন্তু একবার যদি তৈরি হয়ে যায় এটা বেশ দীর্ঘস্থায়ী। তো এবং এই ক্ষেত্রে রোগীদের বুক ধরফর করা, শ্বাসকষ্ট বা পায়ে পানি আসা, অনিয়মিত হৃদস্পন্দন, এই জাতীয় সমস্যাগুলো দেখা দিতে পারে। তো সাধারণভাবে দেখা যায় হার্টের যে বিভিন্ন ভালভগুলোর মধ্যে মাইট্রাল ভালভের আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, এবং তারপরেই আছে অ্যাওর্টিক ভালভ। তো অনেক সময় দেখা যায় যে মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ, মানে দুটো হার্ট বা একাধিক ভালভ এফেক্টেড হচ্ছে। জি, একাধিক ভালভ এই ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে। তো এভাবে রিউম্যাটিক ফিভারটা অসুখ তৈরি করতে পারে। এছাড়াও হার্টের যে মাংসপেশি এবং হার্টের যে আবরণ, এগুলো তো ঠিক একই উপায়ে প্রদাহ তৈরি হতে পারে। তো এক্ষেত্রে আচ্ছা, আমি আপনার কাছে আরেকটু বিস্তারিত জানবো ছোট বিরতির পরে। জি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 সেই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা হৃদরোগ বিষয়ে কথা বলছি, হৃদরোগের কারণ, লক্ষণ, প্রতিকার বিষয়ে বিস্তারিত কথা বলছেন আমাদের আজকের দুজন আমন্ত্রিত অতিথি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আমিরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, এবং স্যার বর্তমানে আছেন চিফ কনসালটেন্ট হিসেবে কার্ডিওলজি বিভাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার ফাতেমা তুজ জোহরা সোনিয়া, মেডিসিন বিশেষজ্ঞ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি একটু পরপর দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতি শেষে আপনাদের দুজনকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। রিমেটিক ফিভার নিয়ে কথা হচ্ছিল, এবং একটা সময়ে বাংলাদেশে আজকে থেকে 20-25 বছর আগে আমরা কিন্তু দেখতাম যে রিমেটিক ফিভারে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক, এবং বর্তমানে কিন্তু আসার কথা হচ্ছে যে অনেকটাই কমে এসেছে। তো ম্যাডাম, আপনি অলরেডি বলছিলেন যে রিমেটিক ফিভার কিভাবে ভালভকে এফেক্ট করে, এবং আমরা বিরতির পরে সেটার প্রতিরোধ সম্পর্কে জানবো। জি, ধন্যবাদ। তো এই যেটা বলছিলেন যে রিউম্যাটিক ফিভারের প্রবণতাটা এখন বাংলাদেশে কমে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে জাতীয় বাতজ্বর ইনস্টিটিউটে। অনেক রোগীরা এখন আমাদের কাছে নিজ থেকে এসে বলেন যে ছোটবেলায় তারা যখন বাতজ্বরে আক্রান্ত হয়েছিলেন তখন তারা এটার জন্য চিকিৎসা নিয়েছেন।
তো এটা সবচেয়ে বড় ভূমিকা যেটা হচ্ছে বাতজ্বর থেকে যদি একবার কারো হার্টের ভালভ আক্রান্ত হয়ে যায় তাহলে সেটা কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ, এবং সেটার আক্রান্ত হওয়ার ফলে যে পরবর্তী সমস্যাগুলো জটিলতাগুলো একের পর এক তৈরি হতে থাকে, সিকুয়েলি হিসেবে হতে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে প্রতিরোধ করে ফেলতে পারি, অর্থাৎ হার্টের ভালভ পর্যন্তই আমরা যেতে না দিই, তাহলে সেই ক্ষেত্রে এদের হৃদযন্ত্রে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং প্রবণতাটা অনেকাংশে কমে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ঘিঞ্জি এবং অস্বাস্থ্যকর যে পরিবেশ, এই পরিবেশে বাতজ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো স্বাস্থ্যকর পরিবেশ যদি মেনে চলা যায়, স্বাস্থ্যবিধি যেগুলো আছে এগুলো যদি মেনে চলেন সবাই, এবং শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় যে কারো টনসিলাইটিস অথবা ফ্যারিঞ্জাইটিস বা এই ধরনের সমস্যাগুলো যদি দেখা দেয়, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণভাবে বলা হয় যে 20 বছরের পরে যদি কারো রিউম্যাটিক ফিভার শনাক্ত হয় অথবা সন্দেহে থাকলেও সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট হিসেবে বাতজ্বরের চিকিৎসার একটি ভূমিকা আছে। তো সেক্ষেত্রে আরও 5 বছর পর্যন্ত তার চিকিৎসা চালিয়ে যেতে হয়, এবং কারো যদি 7 বছরের পরে রোগটি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে 22 বছর বয়স পর্যন্ত তাকে আমরা পেনিসিলিন দিয়ে চিকিৎসা করে থাকি, এবং এটি মুখে খাওয়ার ঔষধ। এই ওষুধটি নেওয়ার ফলে এবং গর্ভবতী মায়েরাও যারা এই পর্যায়ে গর্ভধারণ করবেন সেক্ষেত্রেও এটি মোটামুটি নিরাপদ। তো এই একটি ওষুধের মাধ্যমে কিন্তু এত বড় মাত্রার একটা জটিলতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি। আচ্ছা, মানে তাকে একদম মানে সে 22 বছর বয়স পর্যন্ত বললেন, মানে অ্যাডাল্টহুড পর্যন্ত তাকে এই মানে প্রোটোকলটা মেইনটেইন করে চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা স্যার, কি এই বিষয়ে কিছু বলতে চান? ও ডক্টর সোনিয়া যে কথাগুলো বলেছে এটা ঠিক বলেছে, তবে বাতজ্বর সাধারণত 7 বছর থেকে আরম্ভ হয় এবং 22 বছর বয়স পর্যন্ত যে কোনো ছেলে অথবা মেয়ে সমান ইকুয়ালি অ্যাফেক্টেড হতে পারে। এবং এই বাতজ্বর অ্যাফেক্টেড হলে যে সিমটমগুলো ডেভেলপ করে সেই সিমটমগুলো জয়েন্ট ব্যথা, এই জ্বর এবং জয়েন্ট ফুলে যাওয়া, এই যে জয়েন্ট ফুলে যাওয়া, জ্বর আসা, মাংস ব্যথা করা, এগুলা যদি আপনি ওষুধ চিকিৎসা দেন তাহলেও কমে যাবে, আর যদি চিকিৎসা না দেন তাহলেও কমে যাবে 5 থেকে 7 দিনের মধ্যে। তাহলে আমি কেন এটা করব, কেন চিকিৎসা নেব, এটা প্রশ্ন আসবে না? এই জন্যই চিকিৎসা নেব। এই চিকিৎসা নিলে ওই যে তার হার্ট যে ভালভ নষ্ট হওয়ার যে প্রবণতা এইটা হবে না। চিকিৎসা অর্থাৎ রিউমেটিক ফিভার ডায়াগনোসিস হওয়ার পরে আপনি যদি চিকিৎসা নেন তাইলে পারে তার হার্ট অ্যাটাক, ওই হার্টের ভালভ নষ্ট হওয়ার যে প্রবণতা সেইটা আর থাকবে না। মানে হার্টকে সুরক্ষা করার জন্যই আপনার এই রিউমেটিক ফিভার যে ন্যাশনাল প্রোটোকলের কথা স্যার একটু আগে বলছিলেন যে আমাদের দেশে চিকিৎসকেরা একটা ন্যাশনাল প্রোটোকল তৈরি করেছেন রিউমেটিক ফিভার। ওই প্রোটোকলটা যে চিকিৎসা বললেন ম্যাডাম যেটা বললেন যে ওইভাবে চিকিৎসাটা নিতে হবে। এবং যদি একবার রিউমেটিক ফিভারের কারণে কারো যদি রিউমেটিক হার্ট ডিজিজ হয় তাহলে তাকে লাইফ লং চিকিৎসা নিতে হবে। এবং যেটা একটু আগে আলোচনায় উঠে আসলো যে ইরিভার্সিবল একটা প্রসেস, যে ভালভ যখন আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু আগের অবস্থায় রিভার্স করছে না, ফিরে আসছে না, যেই ড্যামেজটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি তখন বাতজ্বর হসপিটালে ছিলাম, ওই এলাকারই গণভবন এলাকার একজন ছেলে, তার জ্বর, গিটে ব্যথা এবং আনএবল টু ওয়াক আসলো। আমি তাকে ইএসআর, সেই সময় ইএসআর পরীক্ষা করালো 104, সিআরপি ট্রিপল+। তা আমি তাকে রিউমেটিক ফিভারের চিকিৎসা দিলাম। তো তার বাবা ছিল পিজি হসপিটালে, তখন পিজি হসপিটাল ছিল, তো পিজি হসপিটালের সে ছিল অ্যানাটমি টেকনিশিয়ান। তো সে নিয়ে যা পিজি হসপিটালে ভর্তি করে তাকে চিকিৎসা করলো এবং তাকে ডায়াগনোসিস করলো রিমাটয়েড আর্থ্রাইটিস। ভুল ডায়াগনোসিস এবং রিমাটয়েড আর্থ্রাইটিস 27 দিন সে ভর্তি ছিল ওই হসপিটালে, এবং তাকে স্যালাজিন আরও সেসব ওষুধ দিয়ে, এবং আর 6 মাস পরে যখন আমার কাছে আসলো তখন তার মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ দুইটাই অলরেডি হয়ে গেছে। এবং পরবর্তী সময় ওই রোগীর হার্টের 2টা ভালভ চেঞ্জ করা হলো জাতীয় হৃদরোগ হসপিটালে। এখন পর্যন্ত রোগীটা ভালো আছে। এই রিউমেটিক ফিভার এবং রিউমেটিক আর্থ্রাইটিস এই দুটাকে কিন্তু অনেকেই মানে এক মনে করে।
এবং মিসডায়াগনোসিসের কথা স্যার যে উদাহরণটা দিলেন, এই জন্য আমি বলি রিমেটিক ফিভারের হার্টের ভালভ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসে কষ্ট পাবে, হাঁটতে কষ্ট পাবে, শুতে কষ্ট পাবে, গোসল করতে কষ্ট হবে, কিন্তু মারা যাবে না। কিন্তু রিমেটিক ফিভারের যদি আপনার একটু ভুল ডায়াগনোসিস হয়, আপনার ওর হার্টের ভালভটা নষ্ট হয়ে যাবে, এবং এটা আর ইররিভার্সিবল ড্যামেজ, এটা কখনোই ফিরে পাবে না। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, যে আমাদের আলোচনায় আসলে আজকে অনেকগুলো কথা উঠে এসেছে এবং কিভাবে আসলে আমরা প্রিভেন্ট করতে পারি সেটাই আমাদের কনসার্ন। আসলে আমরা ম্যাস লেভেলে ওই তথ্যটাই পৌঁছাতে চাই যার মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবে। এবং পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস, আমরা সবসময় বলে থাকি যে আমাদের হার্ট ফ্রেন্ডলি খাদ্যাভ্যাস হওয়া প্রয়োজন, এবং বর্তমানে আমাদের খাদ্যাভ্যাসেও একটা বিশাল পরিবর্তন এসেছে। আমরা আমাদের যেই স্বাভাবিক খাদ্য অভ্যাসটা ছিল সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই বিচ্যুত হয়েছি। এই বিষয়টি নিয়ে স্যার কি বলবেন? এ বিষয়ে আমি মনে হয় যে সানিয়া খুব ভালো বলতে পারবে, কারণ সানিয়া মেডিসিনের ওই ফ্রুটস, আমরা যদি ফ্রুট জাতীয় খাবারকে প্রাধান্য বেশি দেই, যেমন কমলা লেবু, আপেল, জাম্বুরা, এই সমস্ত খাবার, এই সমস্ত ফ্রুট, এরা মানে হার্টের ইমিউন সিস্টেমটাকে ইমপ্রুভ করে, যার ফলে তাদের এই হৃদরোগ হওয়ার যে প্রবণতাটা এটা একটু কম থাকে। সানিয়া একটু আরো ভালো বলে দিতে পারবে। ধন্যবাদ স্যারকে। তো এই খাদ্যাভ্যাস নিয়ে যেটা বলছিলেন, এখনকার যে টিনেজ এবং জেন জি, এদের মধ্যে যে প্রবণতাটা এখন চলছে যে ফাস্ট ফুড এবং যে কোনো হ্যাংওভার, মানে বাইরে ঘুরতে যাওয়া মানে যে কোনো একটা রেস্টুরেন্টে উচ্চমাত্রা ক্যালোরিযুক্ত বা কনডেন্সড ফুড, যেগুলো অতি অল্প একটু খাবারের মধ্যে ক্যালোরি কন্টেন্ট অনেক বেশি, তো এই জাতীয় খাদ্য গ্রহণের প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। তো এই খাদ্যাভ্যাস থেকে সরে আসাটাও কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। কোনো অতিরিক্ত ওজন বা অল্প বয়সীদের মধ্যে যে আমরা যারা দেখতে পাই, তো যখন আমরা উপদেশটা দিই যে ওজন কমাতে হবে, ওজন কমানো বলাটা যতটা সহজ, করাটা তার থেকে অনেক বেশি কঠিন, এবং ধরে রাখাটা তার থেকেও বেশি কঠিন। তো খাদ্যাভ্যাসের মধ্যে কিছু জিনিস এখন আমাদের হাতে সময় একদমই শেষ, আমরা শেষ করব। তো আচ্ছা, তো কিটো ডায়েট বা এই জাতীয় যেগুলো শর্ট টার্ম অল্প সময়ে করে ফেলা যায়, এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। স্যার যেটা বললেন, সার্বিকভাবে আমাদের একটা খাদ্যাভ্যাস মেইনটেইন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সামনে পর্বে দেখা হবে।